সরাসরি আজকের এই বিশেষ প্রতিবেদনে ঢোকা যাক। আজ আমরা এমন একটা নাটকীয় রাজনৈতিক আর আইনি ঘটনার একেবারে গভীরে যাব, যা ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক ১০ দিন আগে পুরো রাজ্যকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। এটা কিন্তু কোনো সাধারণ খবরের হেডলাইন নয়, বরং রাজনৈতিক রণকৌশল, কোটি কোটি টাকার মানি লন্ডারিং আর সাংবিধানিক টানাপোড়েনের একেবারে শ্বাসরুদ্ধকর গল্প। আসল রহস্যটা ঠিক এখানেই। ব্যাপারটা একটু ভেবে দেখলে বেশ অবাক হতে হয়। একজন হাই প্রোফাইল পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট, যার বিরুদ্ধে বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ, তাকে নির্বাচনের ঠিক আগে গ্রেফতার করা হলো। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় কি জানেন? খোদ তদন্তকারী সংস্থা তার জামিনের কোনো বিরোধিতাই করল না। কিভাবে এমনটা হতে পারে? এটাই আমাদের আজকের বিশ্লেষণের মূল ফোকাস। আজকের এই বিশ্লেষণকে আমরা মূলত ৫টি ভাগে ভাগ করেছি: প্রেক্ষাপট ও অভিযোগ, অর্থ পাচার ও হাওলার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বহুচর্চিত হস্তক্ষেপ, তৃণমূলের নির্বাচনী কৌশলে ধাক্কা এবং সবশেষে সেই নাটকীয় জামিন। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, প্রেক্ষাপট ও গ্রেফতারের অভিযোগ। রাজনৈতিক এই ঝড়ের একদম শুরুর দিকটায় একটু ফিরে তাকানো যাক। এই টাইমলাইনটা দেখলে পুরো রাজনৈতিক ঝড়ের গতি প্রকৃতি বোঝা যাবে। ২০২৬ সালের জানুয়ারি মাসে ইডির তল্লাশি দিয়ে এই হাই ভোল্টেজ ড্রামার শুরু। এরপর ১৩ এপ্রিল, নির্বাচনের ঠিক ১০ দিন আগে, বিনেশ চন্দেল গ্রেফতার হলেন এবং তাকে ১০ দিনের ইডি হেফাজতে পাঠানো হলো। এরপর টানটান উত্তেজনায় নির্বাচন পার হতে না হতেই ৩০ এপ্রিল মঞ্জুর হয় সেই বিস্ময়কর জামিন। মানে ঘটনাগুলো এতটাই দ্রুত ঘটছিল যে চোখের পলক ফেলার জো ছিল না। এই পুরো ঘটনার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে আইপ্যাক, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। প্রশান্ত কিশোরের হাত ধরে তৈরি হওয়া এই সংস্থাটি ভারতের প্রথম বড় মাপের পেশাদার রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার বা তফসিলি সংলাপের মতো অত্যন্ত সফল প্রচার কর্মসূচিগুলোর নেপথ্যে এদের বিশাল ভূমিকা ছিল। এরা শুধু একটা সংস্থাই নয়, এরা হল ডেটা আর পলিটিক্যাল স্ট্র্যাটেজির এক বিশাল পাওয়ার হাউস। এবার মালিকানার দিকে একটু নজর দেয়া যাক। আইপ্যাকে বিনেশ চন্দেলের ৩৩% একটা বিশাল স্টেক বা মালিকানা রয়েছে। ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে আইন পাশ করা এই মানুষটি প্রশান্ত কিশোর চলে যাওয়ার পর ঋষিলাল সিং এবং প্রতীক জৈনের সাথে সংস্থার মূল নেতৃত্বের একজন হয়ে ওঠেন। এই বিশাল অংশীদারিত্ব থেকে স্পষ্ট বোঝা যায় যে সংস্থায় তার ক্ষমতা ঠিক কতটা গভীরে ছিল। দ্বিতীয় পর্ব, অর্থ পাচার ও হাওলা, অর্থাৎ কয়লা কেলেঙ্কারির মূল অভিযোগ। ইডি বিনেশ চন্দেল আর তার সংস্থার বিরুদ্ধে ঠিক কি আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিল সেটা এবার দেখে নেওয়া যাক। অঙ্কটা শুনলে চমকে যেতে হয়। প্রায় ৫০ কোটি টাকা। আদালতে জমা দেওয়া নথিপত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি স্পষ্ট দাবি করেছে যে পশ্চিমবঙ্গের কয়লা খনি থেকে অবৈধভাবে আসা এই বিপুল পরিমাণ টাকা নাকি আইপ্যাকের মাধ্যমেই পাচার করা হয়েছে। জেরের এই সুনির্দিষ্ট অভিযোগগুলোর দিকে যদি আমরা একটু নিরপেক্ষভাবে তাকাই, তাহলে দেখব এই টাকা পাচারের জন্য নাকি তৃতীয় পক্ষ এবং দেশীয় ও আন্তর্জাতিক হাওলা নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছিল। শুধু তাই নয়, ভুয়া ইনভয়েস বানানো এবং কোনোরকম বৈধ ব্যবসায়িক কাজকর্ম ছাড়াই অনিরাপদ বা আনসিকিউর্ড লোন নেয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগও যুক্ত করা হয়েছে। তৃতীয় পর্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং সাংবিধানিক সংঘাত। একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশিতে খোদ মুখ্যমন্ত্রী যখন সশরীরে হাজির হন, তখন পরিস্থিতি ঠিক কতটা নাটকীয় হতে পারে সেটাই আমরা এখন দেখব। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হল ৮ জানুয়ারি সেই তল্লাশি নিয়ে দুপক্ষের সম্পূর্ণ বিপরীতমুখী বয়ান। একদিকে ইডি বলছে তারা অবৈধ কয়লা পাচারের টাকা আর প্রমাণ খুঁজছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি হল ইডি আসলে দলের অত্যন্ত গোপনীয় কৌশল এবং ডেটা চুরি করার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিল। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই ঘটনাকে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার একটা মরিয়া চেষ্টা বলেই দাগিয়ে দিয়েছিলেন। ঠিক কি ঘটেছিল ওই দিন? আইপ্যাক দফতর আর ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলাকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ ঘটনাস্থলে হাজির হন। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কর্তারা তদন্তের রীতিমতো বাধা দিয়েছেন এবং জোর করে গুরুত্বপূর্ণ সব ডিজিটাল ডিভাইস আর নথিপত্র ছিনিয়ে নিয়েছেন। বিপরীতে মুখ্যমন্ত্রীর সাফাই ছিল
তিনি শুধু নিজের দলের গোপনীয় ডেটা আর কৌশলগত কাগজপত্রগুলোই সুরক্ষিত করছিলেন। তবে এই পুরো বিষয়টা কিন্তু সর্বোচ্চ আদালতের নজর এড়ায়নি। ভারতের সুপ্রিম কোর্ট এ ব্যাপারে অত্যন্ত কড়া ভাষায় ভর্ৎসনা করে। আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে একটা তদন্ত চলাকালীন কোনো রাজ্যের শীর্ষ নেতার সেখানে গিয়ে হস্তক্ষেপ করাটা আইনের শাসনকে রীতিমতো বুড়ো আঙুল দেখানোর শামিল, আর এটা এমন এক কাজ যা সরাসরি গণতন্ত্রকে বিপন্ন করতে পারে। চতুর্থ পর্ব, তৃণমূলের নির্বাচনী কৌশলের ধাক্কা। এই যে এত আইনি আর রাজনৈতিক টানাপোড়েন, এটা 2026 সালের নির্বাচনে গ্রাউন্ড রিয়ালিটিতে ঠিক কতটা প্রভাব ফেলেছিল, আসুন সেটাই দেখা যাক। বিনেশ চন্দেল ইডির হাতে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার যন্ত্রে একটা বড় সড় অপারেশনাল ধাক্কা লাগে। আইপ্যাক বাধ্য হয় তাদের আঞ্চলিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে। একটু ভেবে দেখুন, প্রচারণার একদম চূড়ান্ত সময়ে রাতারাতি শত শত কর্মীকে হঠাৎ বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো। এমন ঘটনা সত্যি বেশ অভাবনীয়। আর এর ঠিক পরে নির্বাচন কমিশনও নড়ে চড়ে বসে। তদন্ত চলাকালীন যেসব তথ্য উঠে আসছিল তার ভিত্তিতেই কমিশন অত্যন্ত সংবেদনশীল পোলিং বুথগুলোতে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অজয় পাল শর্মার মতো অত্যন্ত কড়া আইপিএস অফিসারদের স্পেশাল অবজারভার হিসেবে নিযুক্ত করে। পর্দার পেছনের ওই সব তথ্য যে মাঠের নিরাপত্তাকে কতটা প্রভাবিত করেছিল এটা তারই প্রমাণ। পঞ্চম এবং শেষ পর্ব, নাটকীয় জামিন ও প্রভাব। আইনি নাটকের একেবারে চরম মুহূর্ত। ভোট গ্রহণ যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই আদালতে ঘটল এক অভাবনীয় টুইস্ট। দিনটা ছিল 30 এপ্রিল। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক অমিত বানসাল আইপ্যাক ডিরেক্টর বিনেশ চন্দেলকে নিয়মিত জামিন মঞ্জুর করলেন। কিন্তু চমকটা জামিন পাওয়াই নয়, চমকটা ছিল এই জামিন মঞ্জুরের পেছনের আসল কারণটায়। আমরা সবাই জানি পিএমএলএ বা মানি লন্ডারিং অ্যাক্টে জামিন পাওয়াটা কতটা কঠিন। আইনের ৪৫ ধারায় থাকা সেই কঠোর টুইন কন্ডিশন বা জোড়া শর্ত পেরোনো মুখের কথা নয়, আর ইডি সাধারণত এর চরম বিরোধিতাই করে থাকে। কিন্তু বিনেশ চন্দেলের ক্ষেত্রে ইডি সম্পূর্ণ উল্টো পথে হাঁটল। তারা জামিনের কোনো বিরোধিতাই করল না, আর যেহেতু ইডি বিরোধিতা করেনি তাই ওই কঠোর শর্তগুলো আর এক্ষেত্রে খাটল না। কিন্তু প্রশ্ন হল, ইডি হঠাৎ এত নরম হল কেন? আদালতে তারা জানালো যে বিনেশ চন্দেল নাকি শুরু থেকেই তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন। বিভিন্ন সূত্রের দাবি, চন্দেল শুধু অর্থ পাচারের জটই খোলেননি, বরং নির্বাচনে কারচুপির জন্য সাজানো কথিত কৌশলগুলো তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন। তার এই অভাবনীয় সহযোগিতার কারণেই নাকি তাকে আর হেফাজতে রাখার কোনো দরকারই পড়েনি। আর এখানেই উঠে আসে একটা বিশাল বড় প্রশ্ন। যে মানুষটা পর্দার আড়ালে বসে রাজনৈতিক দলের সব কৌশল সাজান, সেই প্রধান কৌশলবিধি যদি বিপাকে পড়ে তদন্তকারী সংস্থার মূল সাক্ষী বা ইনফর্মার হয়ে ওঠেন, তাহলে ভবিষ্যতে রাজনৈতিক খেলার নিয়মগুলো ঠিক কতটা পাল্টে যাবে? এই অভূতপূর্ব আইনি এবং রাজনৈতিক ড্রামার রেশ যে আরও বহু বছর ধরে থেকে যাবে, তার বলার অপেক্ষা রাখে না। আজকের এই বিশেষ প্রতিবেদন এই পর্যন্তই।